কটু মন্তব্য করার কারণে বাংলাদেশি এক যুবক আলমগীর হোসেন, আলমগীর শেখ, তিনি আসলে অনেকটা ভারতের নজরবন্দিতে পড়ে গিয়েছেন এবং বলা যায় ভারতের কাছে তিনি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন এবং ভারতের কাছে এক ধরনের হয়রানিরও শিকার হয়েছেন বলা যায়। কারণ বাক স্বাধীনতা বলতে যে জিনিসটি রয়েছে, ভারতের যে আচরণ এই বাংলাদেশি যুবক আলমগীর শেখের বিরুদ্ধে করা হয়েছে, সেটি কিন্তু এক ধরনের বাক স্বাধীনতা আসলে হরণেরই সামিল। আমরা গতকাল রাত থেকে একটি পোস্ট দেশ বিদেশে খুবই আলোচিত হয়েছে। স্ক্রিনে অর্থাৎ লাইভে যাকে দেখতে পাচ্ছেন, আলমগীর শেখ, তার বাড়ি হচ্ছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পৌর শহরে। আসলে তার বয়স আনুমানিক আমরা যতদূর জানি 35 হবে। গতকাল বুড়িমারি স্থলবন্দরে ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আহসান হাবিব গণমাধ্যমকে নিশ্চিত করে বলেছেন যে তার ভিসা বাতিল করেছে কর্তৃপক্ষ। কেন বাতিল করেছে, আসলে ভারতকে নিয়ে তিনি কি মন্তব্য করেছেন, আমরা সেই বিষয়টি সরাসরি সেই আলমগীর শেখের কাছ থেকে জানার চেষ্টা করব। আলমগীর শেখ ভাই, আমরা জানতে পেরেছি যে আপনি ভারতে গিয়েছেন এবং ভারতে গিয়ে আসলে ভারতের বিরুদ্ধে মন্তব্য করেছেন। আসলে কি সেই মন্তব্য, আপনি কি একটু আমাদেরকে বলবেন কিনা? মন্তব্যটা হইলো, একটু লাউডলি। আমি যখন মানে গত 3 তারিখে আজমিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, তো এখানে মোটামুটি অনেকগুলো মাজার দর্শন করে শেষে আজমিরে গেলাম। আজমিরে যাওয়ার পরে গেলাম তাজমহলে। তো তাজমহলে যাওয়ার পরে দেখলাম যে 50 টাকা ইন্ডিয়ান লোকের জন্য টিকিট হলো 50 টাকা, আমাদের জন্য হলো 740 টাকা। তো ইন্ডিয়ান লোকের জন্য হলো 50, আমাদের জন্য 740। তো 740 টাকা, যেহেতু আমি ফরেনার, সেক্ষেত্রে আমার 740 টাকা হতেই পারে। তো 740 টাকা টিকিট কেটে যখন ওই 50 টাকার লোকজন যেভাবে দেখতেছে, আমাকেও সেইভাবেই দেখতে হচ্ছে। তো আমি যখন শাহজাহান মুমতাজকে দেখার জন্য তার কবরস্থানের দিকে রওনা দিলাম, তখন এখানে আমাকে জিজ্ঞেস করলো, আপনি মুসলিম? হ্যাঁ মুসলিম। তাহলে ওইখানে যান, ওই কাউন্টার আছে, ওখানে গিয়ে 50 টাকা দিয়ে 200 টাকা দিয়ে টিকিট কেটে নেন। তো বললাম আমি 740 টাকা পেমেন্ট দিয়ে আসছি। তো বললো যে হ্যাঁ, এখন কবরস্থানে ঢুকতে গেলে আপনাকে আরো 200 টাকা দিতে হবে। তো আমি জিজ্ঞেস করলাম যে আমি মুসলিম জন্য কি? তখন বললো যে ওখানে সাইনবোর্ডে যা লেখা আছে আপনি দেখে নেন। মানে এটা হিন্দিতে বলতেছে, আমি বাংলায় কনভার্ট করে বলতেছি আর কি। ওখানে সাইনবোর্ডে লেখা আছে, যদি যেহেতু আমি মুসলিম, সেক্ষেত্রে আমাকে 200 টাকার অতিরিক্ত চার্জ দিয়ে কবরস্থানে ঢুকতে হবে। তো কবরস্থানে ঢুকলাম, ঢোকার পরে 200 টাকা দিয়ে টিকিট কাটলাম। কাটার পরে যখন এখানে আসলাম, আসার পরে তারা বলতেছে এখন আবার 20 টাকা দিয়ে আপনার ওই জুতা ঢাকার জন্য কিছু প্লাস্টিকের জুতা পাওয়া যায় এখানে। এটা হলো আমার যে জুতাটা, এই জুতাটা ঢাকতে হবে, এই জন্য আরো 20 টাকা প্রদান করতে হবে। অর্থাৎ 7-2-900, এই দিল 40, 940 প্লাস আরো 20 টাকা, মোট 960 টাকা। কিন্তু যেটা 50 টাকা ওদের বেলা হচ্ছে। এখন আমি যদি ওদের লাইনে দাঁড়াইতাম, আমি যদি পরিচয় না দিতাম যে আমি ফরেনার, তাহলে আমাকে এইটার সম্মুখীন হইতে হইতো। আমি পরিচয় দিয়েছি আমি বাংলাদেশি, আমি মানে গর্ব করে ওখানে গিয়ে বলি যে আমি বাংলাদেশি। ওরা কিন্তু বুঝতে চায় না, ওরা জিজ্ঞেস করে বারবার, কি বেঙ্গল থেকে আসছেন নাকি? বেঙ্গল বলতে কি, যে আমি পশ্চিমবঙ্গ থেকে আসছেন। আমি পশ্চিমবঙ্গ থেকে যাবো কেন, আমি বাংলাদেশ থেকে গেছি। তো বাংলাদেশি হওয়ার কারণে এই হয়রানির শিকার। তো ইতিমধ্যে মণিপুরের গ্যাঞ্জামটা চোখের সামনে ভেসে উঠলো। তো তখন মন থেকে একটা মন্তব্য বেরিয়ে আসলো, যেহেতু 71 সালে ওরা আমাদেরকে অনেক সহযোগিতা করছে পাকিস্তানকে 2 ভাগ করার জন্য, তো এখন ভারতকে 2 ভাগ বা 28 ভাগ করার জন্য আমাদের একটু সহযোগিতা করা উচিত। এখান থেকেই আমার এই মন্তব্যটা আর কি, যে ভারত আমাদেরকে সহযোগিতা করছিল পাকিস্তান ভাগ হওয়ার জন্য, তো আমরা এখন ওদেরকে সহযোগিতা করি, বাকিগুলো যেন ভাগ হয়ে যায়। এইটা আমি আমার ফেসবুক লাইভে এসে আমি এই মন্তব্যটা করছিলাম। আচ্ছা, মানে মন্তব্যটা আপনার কাছে কি মনে হচ্ছে, মানে আসলে কি ভারত বিরোধী হয়ে গেছে যার কারণে? না না, ভারত বিরোধী হবে কেন? এটা মানে এটা তো আসলেই বিষয় হলো কোনটা, যে আমি যদি মানে আমার পরিবারের সাথে থাকতে না চাই, আমার যদি মনে হয় যে না আমি একা কিছু করতে পারবো, তাহলে কেন আমি মানে এর মধ্যে ঝামেলার মধ্যে থাকবো? তো মণিপুর যেহেতু স্বাধীন চাচ্ছে, 7 সিস্টার যেহেতু আলাদা হতে যাচ্ছে, তো ভারতের উচিত, যেহেতু মানে ওরা আলাদা হতে যাচ্ছে, তো ওদেরকে আলাদা করে দেওয়াটা দরকার না? এটা আমার মনে হয় আর কি, এটাই তো বোধহয় উচিত। যেহেতু ওরা আলাদা হতে যাচ্ছে, ওরা ওদের ফ্ল্যাগ উড়ায় ফেলাইছে, ওরা ওদের আলাদা সবকিছু হয়ে গেছে, আজ না হোক কাল এটা তো স্বাধীন হবেই। তো সেই স্বাধীনতাটা মানে আমরা আগে দাবি করলেই বা দোষ কোথায়? আচ্ছা, ভারত ওইখানে যে আপনাকে জিজ্ঞাসাবাদ করলো,
নিয়ে গিয়ে আসলে, তাহলে তাদেরকে আপনি কি জবাব দিয়েছেন এই প্রশ্নে? আমাকে যখন তারা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর দিয়ে তারা জিজ্ঞেস করলো যে এ ধরনের পোস্ট করার কারণ কি। তো আমি আসলেই আমাদের পূর্বের যে মানচিত্র ছিল যে পশ্চিমবঙ্গ আমার, আসাম আমার, ত্রিপুরা আমার, তো যেহেতু এগুলি আমার, আমারগুলো আমাকে ফেরত দেওয়া হোক, আমারগুলো আমি ফেরত চাইছি। তো এটা আমি লাইভে এসে বলছিলাম যে এটা আমারটা আমাকে ফেরত দেওয়া হোক। হুম। তো এটাই তাদের বেশি করে আসলে মণিপুর নিয়ে তাদের তেমন কোনো মাথা ব্যথা নেই। যখন আমি আমার সম্পদ ফেরত চাইছি, এই তখন এই প্রবলেমটা মানে বেশি করে ফেস করতে হয়েছে। তো বললো যে এটা তো আসলেই আপনার, এটা আপনি কিভাবে জানেন? আমি বললাম যে ভারত, বাংলা, বিহার, উড়িষ্যা, তো বাংলা যদি আমার হয় তো আমার বাংলার স্থাপনা যতদূর পর্যন্ত এটা পুরোটাই আমার। এটা তাদেরকে বললেন? হ্যাঁ, এটা বলার পরেই তারা আমার সাথে খুব অসভ্য আচরণ বা খুব খারাপ আচরণ করে, এবং যে খারাপ আচরণগুলো মানে মুখে আনার মতো না। শুধুমাত্র এই কথাটা বলছে যে আপনি পাসপোর্ট দিয়ে আসছেন জন্য বেঁচে গেলেন, আচ্ছা, যদি পাসপোর্ট দিয়ে না আসতেন তাহলে আপনাকে এখানে কেটে টুকরো টুকরো করা হতো। এভাবে বলছে? এবং সর্বোচ্চ খারাপ আচরণগুলো তারা করছে যখন তাদের কাছে তারা ভিতরে মানে ইমিগ্রেশনের ভিতরে আলাদা একটা রুমে নিয়ে গেল। রুমে নিয়ে গিয়ে তারা আমাকে মানে উলঙ্গ করে পুরো বডি চেক আপ করলো। আগে প্রথম এই চেক আপ করছে, তারপরে আমার শরীরে কোথাও কোনো ডিভাইস আছে কিনা সেটার জন্য তারা উলঙ্গ করছে। হ্যাঁ, শুধুমাত্র আমরা প্যান্টের নিচে মানে আমাদের অঞ্চলে জাঙ্গিয়া বলে বা শর্ট প্যান্ট বলে, এটাই পরা ছিল। বাকি সমস্ত কাপড় তারা খুলে নিয়ে তারা চেক করছে যে আমি কোথাও কোনো ডিভাইস ব্যবহার করছি কিনা, আচ্ছা, আচ্ছা। এবং আমি পাকিস্তানের দোসর কিনা, পাকিস্তানের সাথে আমার আদতে কোনো সম্পর্ক আছে কিনা, আচ্ছা। এগুলি নিয়ে তারা প্রচুর 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 খারাপ আচরণ করছে। ইভেন্ট তারা আমাকে সবচেয়ে খারাপ ভাষায় যে গালাগালিটা করছে যে বেটা জামাত জামাত ইসলামী করো, জামায়াত ইসলামী করো, জামাত শিবির করো, শিবির করো না, তোমার শিবিরগিরি ছোটাবো এখন, ঠিক আছে? তোমাকে যদি এখানে এখন মেরেও ফেলি শুধুমাত্র বডি জমা দিব আমরা। এই ধরনের আচরণও করছে। এর বাহিরে তারা আমার শরীরে হাত তোলে নেই, হাত তোলে নেই, তবে মানে এই ধরনের খুব খারাপ আচরণগুলো তারা আমার সাথে করছে। আপনার সাথে কোনো সফরসঙ্গী ছিল? হ্যাঁ, আমার সাথে সফর সঙ্গী টোটাল বাংলাদেশ থেকে ছিল 8 জন। 8 জনের মধ্যে 4 জন পাটগ্রামে বাড়ি, আর 4 জনের বাড়ি হলো জলঢাকায়। তারাও তখন ছিল সাথে? না, ওনারা সকালবেলা পার হয়ে গেছে, আমরা 3 জন বিকালবেলা পার হয়েছি, কারণ আমাদের কিছু মার্কেটিং এর কাজ ছিল, কিছু কেনাকাটা ছিল আর কি, যেহেতু দেশের বাইরে গেছি কিছু কেনাকাটা দরকার। হ্যাঁ, হ্যাঁ। আপনাকে যখন এভাবে বলছিল, আপনি কি প্রত্যুত্তরে কোনো বলার চেষ্টা করেছিলেন? হ্যাঁ, লাস্ট ফিনিশিং যখন তারা আমার সাথে খুব মানে এত বেশি খারাপ আচরণ জামাত শিবির যখন ট্যাগ দিচ্ছে? হ্যাঁ, জামাত শিবির ট্যাগ দিয়ে দিছে আমাকে অলরেডি। যেমন ট্যাগ দিচ্ছে না, আমাকে জামাত শিবির ট্যাগ দিয়ে দিছে যে আমি জামায়াত ইসলামী করি বা জামাত শিবির করি। তো শিবির করার কারণে মানে আমি তাদের দেশে গিয়ে এই গোলযোগটা সৃষ্টি করতেছি। হ্যাঁ, এবং জামায়াত শিবির হওয়ার কারণেই মানে আমাকে বেশি ঝামেলার সম্মুখীন হতে হয়েছে আর কি। আচ্ছা, আচ্ছা। শেষ তাহলে আপনাকে কি বললো, মানে ফেসবুকের পোস্ট ডিলিট করার জন্য আমাকে কিছু বললো? ফেসবুকে পোস্ট ডিলিট করতে বলছে। তো বলছি যে আমি আমার থেকে বলছি যে না, আমি ডিলিট করবো না, যদি আপনারা মন চায় আপনাদের কাছ থেকে আপনারা ডিলিট করেন, কারণ ফোনটা ওদের হাতেই ছিল। তো ওরা ডিলিট করার জন্য আমাকে বলছিল যে আপনি সরি, আমাকে তুই তাই করে কথাগুলো বলতেছে, এই পোস্টগুলো ডিলিট কর। তাই বলছি যে না, তুই করে বলা হচ্ছে? হ্যাঁ, যে আমাকে তুই তামারি করেই বলা হয়েছে, এবং বললাম না যে সর্বোচ্চ সর্বোচ্চ অপমানটা যেটা করা লাগে এটা করছে। ওই মুহূর্তে কি আপনি আসলে আপনার ওই সময়ের অনুভূতি কি ছিল? আপনি কি আসলে কোনো নিরাপত্তাহীনতায়? আমি নিরাপত্তাহীনতায় যথেষ্ট ভুগতেছিলাম। যে কারণ কথা হলো যে ওইখানে আমাকে এমন ভাবেই করা হয়েছিল, ওই সময় আমার বাড়ি থেকে আমার ওয়াইফ, আমার বাচ্চারা খুব টেনশনে পড়ে গেছিল। এরকমও খবর উঠছে যে আমি আমাকে ওখানে তারা মানে ক্রস ফায়ার বা এই জাতীয় কোনো কিছু দিয়ে দিবে আর কি, এই ধরনের মানে মন্তব্য নাকি উঠছে, যেটা আমি এখানে এসে শুনছি। যদিও বা আমার সাথে সরাসরি এই ধরনের কোনো কথা ওদের সাথে হয়নি, আমার বাড়ির এলাকায় এই ধরনের কথাবার্তাগুলো। আচ্ছা, আপনি তো জানেন যে ভারতে গিয়ে আসলে ভারতের বিরুদ্ধে এক ধরনের, যেহেতু মণিপুর বা 7টা রাজ্য প্রসঙ্গে একটা খুব আলোচিত বিষয়, আপনি কেন আসলে এই ধরনের মন্তব্য আসলে কোন ভিত্তিতে করতে গেলেন? কোন যে ভিত্তিতে আমি না, তো যেহেতু ভারতে আছি, আমার কোনো বিপদ হতে পারে। না না, বিপদে বলতে কোনটা, যে আমি তো বাংলাদেশের স্বাধীন, তো যেহেতু স্বাধীন বাংলাদেশের নাগরিক, আমার স্বাধীনতা খর্ব হওয়ার কোনো সুযোগ নাই। আর আমি তাদের দেশে গেছি, আমি যদি দেখা গেল যে এটা ভারত বিরোধী পোস্ট, হ্যাঁ ভারত বিরোধী পোস্ট তো অবশ্যই, কারণ যেহেতু ভারতের বিরুদ্ধেই কথাগুলো বলছি। কিন্তু ওখানে আসলে বিষয়টা এরকমটা ছিল না যে উম, আম, মানে ভারত বিরোধী যেটা,
এটা না, মানে কারণ না এই জন্য ভারতে তারা স্বাধীনতা আছে, ওই প্রসঙ্গটা আপনি তুলে বলছেন। হ্যাঁ, কারণ তারা স্বাধীন যেহেতু হতে যাচ্ছে। মানে আপনার বলার পরে তারা যে স্বাধীন হতে চাচ্ছে এমনটা তো না না না, আচ্ছা, তারা স্বাধীন হতে যাচ্ছে, সাথে আমার একটু সমর্থন দেয়া আর কি। এখন আপনার যে ভিসা বাতিল করেছে, না ভিসা আসলে বাতিল বলতে কোনটা, যে এইখানে এই করছে, কিন্তু আমার ভিসাটাতে আমি আমার এবার ছিল ডাবল এন্ট্রিতে আমার দুইটা ট্যুরই কমপ্লিট। আর সেকেন্ড টাইম যেহেতু আমার ভিসার আবেদন আমি এখনো করিনি, তার মানে ভিসার বাতিল হইলো বা হইলো না সেটা নিয়ে কোনো মন্তব্য নাই আমার। আর যদি ভারত আমাকে কখনো ঢুকতে না দেয়, তাতে আসলে আমার বিন্দুমাত্র কোনো হিসাব নাই। তো আমি এখনো বলবো যে আমার বাংলা আমাকে ফেরত দেওয়া হোক। আচ্ছা, সর্বশেষ যেটা, যে তাহলে ভারতের এই সার্বিক আচরণের বিরুদ্ধে আপনার যে মনের একটা ক্ষোভ তো আছে, আপনি এই বিষয়ে কি বলবেন আসলে? মনের ক্ষোভ বলতে মানে তারা যে এই ধরনের আচরণ করলো, এটা নিয়ে আপনার না, আমি মানে বরাবরই আমার ভারতের এরকম আচরণ, ভারতের আইনটা যেটা, ভারতের আইনটা আসলেই বিষয় হলো কোনটা, আমি তো আন্তর্জাতিক ভাবে ওখানে আমার যে ঝামেলাটা সেখানে হলো আন্তর্জাতিক ভাবে। তো তারা আমাকে এইভাবে মিট আপটা মানে ওইভাবে না করে, তারা যদি আমার এটা অপরাধমূলক হয়ে থাকে, তো এই অপরাধটা তারা আমাকে, এই অপরাধের কারণে আমাকে তারা বাংলাদেশের কাছে হস্তান্তর করতো। আমাকে যেভাবে তারা বেইজ্জতি করছে, আমি আসলে এই আইনটার পক্ষপাতিত্ব না। হয়তো বা এটা আমার ইগোতে লাগছে জন্য আমি এটা বলতেছি, তা না। আসলে তারা আমাদের সাথে, আমরা তাদের এখানে যেমন আমি কোনো এর আগের বার যখন গেলাম, যাওয়ার পর দিয়ে আমি ওখানকারই এক দোকানদারকে বললাম যে আমাদের তো আসলে বাংলাদেশি কিছু জিনিস আছে যেগুলি আমরা শুধুমাত্র ওই জিনিসগুলো ইউজ করি, তো আপনারা তো চাইলে এই জিনিসগুলো রাখতে পারেন। তো ওই দোকানদারের মন্তব্যটা ছিল এরকম, যে তোমরা তোমাদের প্রয়োজনে আমাদের এখানে আসো, আমরা তোমাদেরকে কোনোদিন ডাকি না। হ্যাঁ, তো বললাম যে ভাই আমরা তো টাকা খরচ করে আপনাদের এখানে আসি, এবং টাকা খরচ করি, যদি আমরা না আসি তাহলে আপনারা চলবেন কিভাবে? তো তাদের মন্তব্যটা এরকম ছিল যে আসলে আমাদের চিকিৎসা সেবা থেকে শুরু করে সবকিছু তারা ভালো সার্ভিস দেয় জন্যই আমাদেরকে যেতে হয়। আমাদের দেশে নাকি এই ধরনের কোনো চিকিৎসা সার্ভিস নাই। আসলে আমি কিন্তু কখনোই চিকিৎসার উদ্দেশ্যে যাইনি, আমি বরাবর টুরিস্ট মানে আমি ঘুরতে যাই, যে আসলে এখানে ওখানে দেখার মতো কিছু যদি থেকে থাকে, যেমন ওদের এখানে পাহাড়গুলো আছে, এই মানে যেমন দার্জিলিং, তারপরে হলো আপনার কোচবিহার মহারাজার বাড়ি, সিকিম, গ্যাংটক, এই জায়গাগুলো যেমন দেখার জন্য, বা তাজমহলটা দেখার জন্য। তাজমহলটা আমি চাইলে তো বাংলাদেশে কোথাও দেখতে পারবো না, উপমহাদেশে তো এই একটাই আছে। তো যার জন্য তাজমহলকে দেখার উদ্দেশ্যেই যাওয়া। তো পরে যখন ওখানে আমি পৌঁছানোর পরেই মানে তাদের যে আচরণটা, তার মানে আমার দেশ একেবারেই ভুকানাঙ্গা যেটাকে বলা হয় আর কি, বা একেবারেই দুস্থ দরিদ্র সীমার নিচে আমরা, এটা ওদের ধারণা। ইভেন গতকালকে রাত্রে যেটা বলছিল ওখানকার পুলিশ, যেটা বলছিল যে যদি আমরা মানে প্রসাব করে দেই তো বাংলাদেশ ভেসে চলে যাবে, তুই বেটা ওই জায়গা থেকে এসে আমার দেশকে ভাগ করার চিন্তা আমরা কিভাবে করিস? আমরা যদি প্রসাব করে দেই তাহলে তোর দেশ ভেসে চলে যাবে। তো আসলে আমার চাওয়া পাওয়ার বিষয়টা যদি এখন আসে, তো আমি বাংলাদেশ সরকারের কাছে ব্যক্তিগতভাবে এই আবেদনটা করব যে বাংলাদেশ সরকার আমাদেরকে যেটা ইয়ে করছিল, আপনার কি যেন কয়, আমার মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদ যেটা করছিল ওনার ট্রিটমেন্টের জন্য, উনি ওনার দেশের নিজেই হসপিটাল তৈরি করে ট্রিটমেন্ট করছে। তো আমার উচিত, আমার ব্যক্তিগত মতামত, যে বাংলাদেশ সরকারের কাছে এখন এটা আমার চাওয়া পাওয়া, যে এই যে চিকিৎসার জন্য আমাদেরকে যেতে হয়, তো আমার মনে হয় যে এখন এই শুধুমাত্র চিকিৎসা ছাড়া ওদের এখানে কোনো কাজ কিন্তু আমাদের নাই। তো এরকম কিছু আধুনিক প্রযুক্তি আমাদের করা উচিত, বা এরকম কিছু ট্রিটমেন্ট করা, মানে মেডিকেল স্থাপন করা উচিত, যেন আমাদেরকে আর কখনো ওদের কাছে যেতে না হয়, এই হেনস্থার শিকার হইতে না হয়। আমরা যদি এখন কলকাতা যাওয়া বাদ দিই, আমরা যদি এখন আপনার কি যেন কয়, ওদের যে মানে কলকাতা, তারপর হলো আপনার চেন্নাই, বেঙ্গালুরু, এগুলি যদি যাওয়া বাদ দেই, তো বাংলাদেশে যদি যাওয়া বাদ দেয়, আমার মনে হয় যে তারা অর্থনৈতিকভাবে দুস্থ হয়ে পড়বে। কারণ আমি টোটাল 16টা রাজ্য, এই ট্রিপে কিন্তু আমি 16টা রাজ্য ঘুরে আসছি। এখনো সত্যি কথা বলতে আমি আমার নিজের চোখকে তো অবিশ্বাস করবো না। 16টা রাজ্যের মধ্যে 8টা রাজ্যেই দেখছি তারা টয়লেট ব্যবহার করে না। দুর্গন্ধ এত পরিমাণ, রাস্তা দিয়ে হাঁটা চলাচলের কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আলমগীর শেখকে।